একদিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল ঢাকা। ঠিক একদিন আগেই 5.7 মাত্রার ভূমিকম্পের রেশ এখনো পুরোপুরি কেটে উঠতে পারেনি রাজধানীবাসী। এমন সময় আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে গাজীপুর জেলা। এতে ভূমিকম্প নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন ওঠে, পরপর এই ভূমিকম্প কিসের আলামত? শুক্রবার সকাল 10:38 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ 5.7 মাত্রার এই ভূমিকম্পের আঘাতে দেশের বিভিন্ন এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। আহত হয়েছেন 6 শতাধিক মানুষ। বেশ কিছু এলাকায় ধসে পড়ে ভবন, অনেক জায়গায় আবার বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এছাড়া নরসিংদীর পলাশে ঘটেছে ভূমি ধসের মতো ঘটনা। এর ঠিক 24 ঘন্টা না পেরোতেই শনিবার সকাল 10:36 12 সেকেন্ডে ফের ভূকম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। গাজীপুরের বাইপাইলে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটির দায়িত্বরত পেশাগত সহকারী নেজামউদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার বিষয়বস্তু তুলে ধরে বলেন, ওই গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ভূগর্ভে দুটি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। জিপিএস এ পরিমাণ করে দেখা গেছে এই জোনে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 7 মাত্রার ভূমিকম্পগুলো 100 থেকে 125 বছরের মধ্যে থাকে, আর যেগুলো 8 মাত্রার সেগুলো সংঘটিত হয়েছে 250 থেকে 300 বছর পর পর। 1930 সালের পর থেকে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু অতীতের তথ্যের সঙ্গে মেলালে দেখা যায় এ ধরনের বড় ভূমিকম্প এই এলাকায় হওয়ার আশঙ্কা আছে। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট এমন ভূমিকম্প হয়, যা ইতোমধ্যে অনেকগুলো হয়েছে। তামজিদ মির্জা। দেশে বইছে নির্বাচনের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, দলটির বিপুল এই ভোট ব্যাংক এবার কোন দিকে ঝুঁকবে? সূত্রগুলো বলছে, নিশ্চিত জয়ের আভাস থাকলেও বিএনপি সবচেয়ে বেশি হিসাব নিকাশ করছে আওয়ামী লীগের ভোট নিয়ে। এজন্য প্রকাশ্যে দলটি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অবস্থান নিচ্ছে না। মাঠ পর্যায়ে বিএনপির প্রার্থীরা অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানজনক ভূমিকার আশ্বাস দিচ্ছেন। এদিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতও বসে নেই। দলটি আওয়ামী লীগ ভোটারদের প্রতি নরম বার্তা দিচ্ছে এবং প্রয়োজনে সংখ্যালঘুদের 2-1টি আসন ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনাও করছে। এমনটাই বলছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। আওয়ামী লীগের ভোট টানতে নেপথ্যে বিএনপি জামায়াত উভয় দলের কৌশল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের ভোট আকর্ষণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট হবে কিনা তা নিয়েও দ্বিধায় দুই দল। কারণ এনসিপিকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে আসছে। ফলে এনসিপির সঙ্গে জোট করলে আওয়ামী লীগ সমর্থকরা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক কৌশলীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের মতে, আওয়ামী লীগের বড় অংশ ভোট কেন্দ্রে নাও যেতে পারে, আর যারা যাবেন তারা বিএনপিকেই বেছে নিতে পারেন। অন্যদিকে জামায়াত মনে করছে আওয়ামী লীগের প্রকৃত ভোট 5% বেশি নয় এবং তাদের সফট সাপোর্টাররা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কোন প্রার্থী আদায় করবে
তা মূলত নির্ভর করবে 3টি বিষয়ের উপর: প্রার্থীর আদর্শিক নৈকট্য, ভোটারের সঙ্গে সম্পর্ক এবং 5 আগস্টের পর প্রার্থীদের আচরণ। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত থাকায় দলটির ভোট ব্যাংক এখন ফ্রি ফ্লোটিং। ফলে রাজনৈতিক অঙ্গনে বড় লড়াই এখন এই ভোটকে কেন্দ্র করেই। তুষার ইসলাম। খুলনা 1 আসনে যেন নতুন এক রাজনৈতিক নাটকীয়তার জন্ম দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এবারের জাতীয় নির্বাচনে যে বহু ধর্মীয় ও ইনক্লুসিভ প্রার্থী তালিকা দেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে কয়েকদিন ধরেই ভেতরে ভেতরে আলোচনা চলছিল। তবে সেই আলোচনায় এখন রূপ নিচ্ছে বহুল চর্চিত এক সম্ভাবনায়। খুলনা 1 থেকে জামায়াতের মনোনয়ন পেতে পারেন সনাতন ধর্মাবলম্বী নেতা বাবুকৃষ্ণ নন্দী। স্থানীয় সূত্রগুলোর দাবি, ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসাবে পরিচিত বাবু কৃষ্ণ নন্দী দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সামাজিক কাজ, মন্দির কমিউনিটি সচেতনতা এবং গ্রামীণ কাঠামোর উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এলাকাটির উল্লেখযোগ্য অংশ যে হিন্দু অধ্যুষিত এ কথাটিও প্রার্থিতা আলোচনায় তাকে এগিয়ে দিচ্ছে বলে মনে করছেন খুলনা 1 অঞ্চলের জামায়াতপন্থী অনেকেই। অন্যদিকে দলটি ইতোমধ্যে এই আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, যিনি গত কয়েক মাস ধরে জনসংযোগ, মতবিনিময় সভা এবং বিভিন্ন গ্রামীণ ইভেন্টে সক্রিয় উপস্থিত ছিলেন। ফলে হঠাৎই বাবু কৃষ্ণ নন্দীর মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা সামনে আসায় এলাকায় এক ধরনের রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় নেতাদের কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা দলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেবেন এবং নতুন প্রার্থীর পক্ষেই মাঠে কাজ করবেন। বাবু কৃষ্ণ নন্দী কিছুদিন আগে স্থানীয় এক আলোচনায় বলেছিলেন, জামায়াত ইসলামীর কাছে হিন্দু মুসলমান 2 ধর্মের মানুষ সুরক্ষিত থাকতে পারে এই বিশ্বাস থেকেই আমি এই দলের সঙ্গে কাজ করছি। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ঘুরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের অনেকে মনে করছেন এমন মন্তব্য শুধু ব্যক্তিগত ভাবনা নয়, বরং বৃহত্তর ভোট রাজনীতির দিকে এক নতুন কৌশলগত ইঙ্গিত হতে পারে। অনেকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন 5ই আগস্ট গণ-অভ্যুত্থানের পরের ঘটনাগুলো, যখন বিভিন্ন এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে পাহারা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয় কয়েকজন হিন্দু নাগরিক দাবি করেছিলেন, অস্থির সময়টিতে তাদের নিরাপত্তায় কয়েকটি রাজনৈতিক গ্রুপ এগিয়ে আসে, যার মধ্যে জামায়াত শিবিরের তরুণ কর্মীরাও ছিলেন। তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেটা এখনও অনিশ্চিত, কারণ ভোটের হিসেব সবসময় বাস্তবতার চেয়েও অনেক বেশি জটিল ও বহুস্তরীয়। তবুও জামায়াত এবার যে হিন্দু ধর্মাবলম্বী, নারী, ছাত্রনেতা সব মিলে একটি বৈচিত্র্যময় প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে, সেটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে যখন শোনা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংসদের ভিপি ও জিএসদেরও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, তখন একেবারে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা নিয়েও রয়েছে দলীয় ভেতরে বাইরে। খুলনা 1-এর স্থানীয় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি বড় ধরনের রাজনৈতিক চমক যা এলাকায় নতুন আলোচনার জন্ম দেবে। কেউ বলছেন এটি শুধুই একটি কৌশলগত পদক্ষেপ যা শেষ মুহূর্তে বদলে যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন একটি হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী দেওয়া নির্বাচনী বাস্তবতায় অত্যন্ত সাহসী এবং শক্তিশালী বার্তা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, জামায়াত কি সত্যি খুলনা 1-এ বাবু কৃষ্ণ নন্দীকেই বেছে নেবে? আর যদি নেয়, তাহলে এই অপ্রত্যাশিত পদক্ষেপ দেশের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি করবে? দেশ জুড়ে উত্তেজনা, আলোচনা, জল্পনা তুঙ্গে। খেলার পরবর্তী চাল কার হাতে, সেটিই এখন দেখার বিষয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে আসছে নতুন দল, জানালেন ফজলুর রহমান। 300 আসনে ইমরান খান মডেলে নির্বাচন করার টার্গেট। নির্বাচন ঘিরে ত্রিমুখী অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি। রাজনৈতিক অস্থিরতার শঙ্কা, সুযোগ নিতে পারে আওয়ামী লীগ বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ইস্যুতে দিল্লিতে দফায় দফায় বৈঠক। নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ভারত, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মোদী প্রশাসন। এবারে নির্বাচনে থাকছে না ভারতের পরম বন্ধু আওয়ামী লীগ। পরবর্তী সরকার নিয়ে ভাবনায় নয়াদিল্লি। জামায়াতের উত্থান নিয়ে মোদী সরকারের উদ্বেগ। ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকীর কেলেঙ্কারির খবর মিলল বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি থাকার প্রমাণ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী সমীকরণ। দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় ভোটের লড়াইয়ে অংশ নিতে পারবে না টানা 17 বছর ক্ষমতার দখলে থাকা
আওয়ামী লীগ। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে আগামী নির্বাচনে কেমন হবে দলটির সমর্থকদের অবস্থান। জুলাই অভ্যুত্থানের পর দলের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সেখান থেকেই প্রতি মুহূর্তে সরকার বিরোধী কর্মসূচি পালনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এদিকে শেখ হাসিনার সরকারের আরেক সহযোগী জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে সরব গণ অধিকার পরিষদ এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে বিরোধ বাড়ছে জামায়াতে ইসলামীর। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিলেও ভোট গ্রহণের প্রস্তুতি, জাপান নির্বাচনে অংশগ্রহণ বিতর্ক সহ জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে টালমাটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন দল আসবে বলে মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে নতুন একটি দল আসবে, কিন্তু সেখানে শেখ হাসিনা থাকবে না। নতুন এই সংগঠন হয়তো দল হিসাবে নির্বাচন করতে পারবে না, তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্টাইলে নির্বাচনে অংশ নেবেন দলের সদস্যরা। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধার পক্ষে ৩০০ আসনের ভোটের লড়াইয়ে অংশ নেবেন সংগঠনের প্রার্থীরা। নতুন দলের নেতৃত্বে কে আসছেন, কারা এর পেছনে থাকবেন, সেসবের কিছুই স্পষ্ট করেনি ফজলুর রহমান। এ সময় নিজের স্থগিত আদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির জন্য জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, অথচ আমার জেলায় সম্মেলন হবে, সেখানে আমি থাকতে পারবো না। এক কথার জন্য আমাকে 3 মাস দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে। আদেশ দেওয়া হয়েছে, আমি খুশি হয়েছি, তবে সম্মেলনের আগে এটি তুলে দেওয়ার অনুরোধ করছি। এর আগে জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ফজলুর রহমানের সব পদ 3 মাসের জন্য স্থগিত করে বিএনপি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? সংখ্যানুপাতিক নাকি পুরনো পদ্ধতি? 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো। অন্যদিকে এই পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা উঠছে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে। আর শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে জাতীয় নাগরিক পার্টি। যখন ত্রিমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো দেখা দিয়েছে নিজেদের মধ্যে মতানৈক্য, তখন পরিস্থিতির সুযোগ নিতে পারে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশেষজ্ঞরা বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে এখন হাতে আছে মাত্র 5 মাস। এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী সহ 7 রাজনৈতিক দল। তবে নির্বাচন পদ্ধতি ইস্যুতে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিএনপি। যদি শিগগিরই বিষয়গুলোতে তারা সমাধানে আসতে না পারে, তবে নতুন সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, ঢাকা সহ সারা দেশে তাদের ঝটিকা মিছিল বেড়ে চলেছে। শুধু ডিসেম্বর মাসের প্রথম 18 দিনে ঢাকায় 42টি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডয়েচে ভেলেকে আত্মগোপনে থাকা দলের এক নেতা বলেন, অক্টোবরে ঝটিকা মিছিলের সংখ্যা আরো বাড়বে। তবে সারা দেশে চলতি মাসে কতগুলো ঝটিকা মিছিল হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি জানতে পারেননি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌহিদুল হক মনে করেন, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। এই অনৈক্য যদি আরো বাড়ে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা শুধু সময়ের ব্যাপার মাত্র। এছাড়া দ্রুত বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে আওয়ামী লীগের এসব ঝটিকা মিছিল নিয়ে উদ্বিগ্ন খোদ সরকারও। গত 7 সেপ্টেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের 9 উপদেষ্টা বৈঠক করেন। বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ভারতের পরম বন্ধু আওয়ামী লীগ সরকার। এছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দলটি। এর মধ্যেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই। এ অবস্থায় পরবর্তী সরকার নিয়ে দুশ্চিন্তায় ভারত। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সেখানে উঠে আসে বাংলাদেশের নির্বাচন থেকে কি প্রত্যাশা থাকবে ভারতের। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায়, বস্তুত গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। তবে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছে না নয়াদিল্লি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জোহর সরকার মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পর অনেকটা বিস্মিত হয়ে গেছে ভারত সরকার। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি ভারত বিরোধী কোনো সরকার আসে তা নিয়ে তারা দ্বিধান্বিত। সব প্রতিবেশী দেশের সঙ্গেই সহযোগিতা স্পিরিট নিয়ে কাজ করতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামনে নিজেদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথাও তুলে ধরেন তার বক্তব্যে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নেবে ভারত। আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার। সব রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত মেনে নেবে দিল্লি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, কেননা স্বৈরাচার তকমা পেয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পলাতক দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থগিত রয়েছে দলটির কার্যক্রম। যদিও বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছে না প্রতিবেশী দেশ ভারত, সেই বিষয়টি যেন ফুটে উঠেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আয়োজিত দেশটির আলোচনা সভায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায়, গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে নির্বাচন হোক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক। তবে ইতিমধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনাই এই মুহূর্তে দেখতে পাচ্ছে না নয়াদিল্লি। গেল আগস্টে বাংলাদেশ সফর করেন ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত। সে সময় বিএনপি এনসিপি জামায়াতের সাথে আলাদাভাবে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2014, 2018 কিংবা 2024 নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলেছিল মোদী সরকার। সেই তিনটি নির্বাচনে ভোট কারচুপি চোখ বন্ধ করে দেওয়া হয় অনুমোদন। সেটাই তাদের এখন নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন তিনি। এই গবেষকের মতে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নেবে ভারত। আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার। সব রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত দিল্লি মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শ্রীরাধা দত্ত। এদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে দিল্লি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জোহর সরকার মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পর অনেকটা বিস্মিত হয়ে গেছিল ভারত সরকার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
স্বাধীনতার ৫৪ বছরে ভারতের সাথে সখ্যতা গড়ে ওঠেনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। তবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। ভারতে অবস্থান করছেন দেশটির পরম বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের কার্যক্রম। এমন অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের এক আলোচনা সভায়ও উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু, যেখানে জামায়াত নিয়ে বিভিন্ন সুর শোনা যায় তাদের কণ্ঠে, যা কৌতূহল তৈরি করে এবার কি জামায়াতের সাথে হাত মেলাতে চায় ভারত। গেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামায়াত দাপুটে জয় পাচ্ছে, সে বাস্তবতায় দিল্লির কোনো পর্যবেক্ষক মনে করছেন বর্তমান বাংলাদেশে জামায়াত একটি শক্তিশালী দল। সম্প্রতি ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সিরাধা দত্ত জানান, তার চোখে ধরা পড়েছে জামায়াতের সূক্ষ্ম কিছু পরিবর্তন। যেখানে জামায়াত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন, এখন নতুন জামায়াত নেতাদের জিন্স বা টি শার্ট পরে টেলিভিশন টকশোতে আসতে দেখা যাচ্ছে। আগস্টে শ্রীরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে নির্বাচনে জয়ী হওয়ার সাথে শরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন আসলে উনি সরাসরি সে কথা নাকচ করেন। মুক্তিযুদ্ধ ও জামায়াত নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশ্ন করলে মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাইদির ৭১-এ জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেন সৈয়দ আব্দুল্লাহ, এবং তারা সেটি মেনে নিয়েছেন বলে তিনি জানান। এর মধ্যে চমকপ্রদ খবর হলো, জামায়াত ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াতের আপত্তির জায়গা কেবল একটি জায়গায়। তাদের দাবি, মুক্তিযুদ্ধের পুরো অর্জনে ছিল সব মানুষের অবদান, কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিলেন। তবে জামায়াতের কথা ও কাজ নিয়ে দ্বিধা আছে শ্রীরাধা দত্তের। তার মতে, জামায়াত নেতারা কথা বলেন দুর্দান্ত, কিন্তু আদতে তারা কি চায় তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা জামায়াত নিয়ে তার মতামত বদলাতে নারাজ। তার ধারণা, জামায়াত কোনোদিন বদলাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক যেন থামছেই না। কখনো লন্ডন ফ্ল্যাটে উপহার, কখনো দুর্নীতি মামলার অভিযোগ, আবার কখনো বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র থাকার প্রমাণ। একের পর এক কেলেঙ্কারির অভিযোগে আলোচনায় রয়েছেন টিউলিপ সিদ্দিক। এবার তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। জানায়, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলেছে তা তার আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ঢাকায় পাওয়া রেকর্ড অনুযায়ী মাত্র ১৯ বছর বয়সে তার নামে একটি পাসপোর্ট ইস্যু করা হয় এবং ২০১১ সালের জানুয়ারিতে জাতীয় পরিচয়পত্রও তৈরি হয়। নির্বাচন কমিশনের ডেটাবেজে তার ভোটার নিবন্ধন নম্বরও পাওয়া গেছে, যা দিয়ে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এমনকি ২০১১ সালে ঢাকার আগারগাঁও অফিসে গিয়ে পাসপোর্ট নবায়নের জন্য আবেদনও করেছিলেন তিনি। বর্তমানে ৪৩ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা বাবার ঘরে জন্ম নিলেও বহুবার দাবি করেছেন তিনি কেবল ব্রিটিশ নাগরিক। ২০১৭ সালে টিউলিপ সিদ্দিক বলেছিলেন যে তিনি ব্রিটিশ এবং তিনি বাংলাদেশি নন, অথচ দলিলপত্রে এর উল্টো প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ডেইলি মেইলকে নিশ্চিত করেছেন টিউলিপের নামে পাওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আসল। শুধু তাই নয়, ঢাকার পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে টিউলিপ, তার মা রেহানা এবং লন্ডন ভিত্তিক ২ ভাই বোনের বিরুদ্ধে মামলা চলছে। এই মামলায় ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। একই সঙ্গে গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগেও আরেকটি মামলা করেছে দুদক। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রূপপুর পরমাণু প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপের নাম উঠে আসে। এরই মধ্যে ব্রিটিশ মিডিয়া জানায়, শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত জানুয়ারিতে তাকে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হতে হয়। একের পর এক বিতর্ক, মামলা আর অভিযোগে টিউলিপ সিদ্দিক এখন ব্রিটিশ এবং বাংলাদেশি ২ অঙ্গনেই আলোচনার কেন্দ্রবিন্দু। হিমাতুল জান্নাত,